আরে নতুন জ্ঞান নতুন আলো গো, চলো শিখি ধাপে ধাপে গো। কানেক্টিং স্টুডেন্ট আছে পাশে, জ্ঞানের পথে চলি সব ক্লাসে। তো নমস্কার, আজকে আমরা আবার হাজির হয়েছি সেকেন্ড ভিডিও নিয়ে। ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আমরা করছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। ফার্স্ট পার্ট দেখার পর অনেকে কমেন্ট করেছে আমাকে যে স্যার সেকেন্ড পার্ট কবে নিয়ে আসবেন। তো আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তো চলো আমাদের সেকেন্ড পার্ট ভিডিও শুরু করা যাক। পরমাণুর নিউক্লিয়াস। আমরা খুব মজা করে এই ভিডিওটা দেখবো এবং নতুন কিছু শিখবো। ঠিক আছে, আজকে যেটা শিখবো যে একটা তেজস্ক্রিয় পদার্থ যখন ভেঙে যায়, একটা তেজস্ক্রিয় পদার্থ যখন ভেঙে যায় এবং একটা অন্য পদার্থে পরিণত হয়, তখন যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় সেই রশ্মি সম্পর্কে আজকে আমরা জানবো। তো ধরো একটা তেজস্ক্রিয় মৌল আছে, সাপোজ এক্স মনে করো একটা তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল থেকে যে তিনটে রশ্মি নির্গত হয়, ঠিক আছে, এই তিনটে রশ্মি যে নির্গত হয়, প্রথমে যে বলেছে ম্যাডাম কুরি, পিওরে কুরি, ঠিক আছে, 1902 খ্রিস্টাব্দে এরা বলেছিল যে তিনটে রশ্মি নির্গত হয়, এক হচ্ছে আলফা, বিটা আর গামা। তো আজকে আমরা এই আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়ে গেলে, হয়ে যাওয়ার পর কি হয়, একটা নতুন মৌল তৈরি হয়। ঠিক আছে, একটা নতুন মৌল ওয়াই তৈরি হয়। এই একটা তেজস্ক্রিয় মৌল ভাঙতে 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 কি করে, আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে, নির্গত করার পর একটা নতুন মৌল সৃষ্টি করে। ঠিক আছে, তো এই যে আজকে আমরা পড়বো এই তিনটে রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মি, এদের সম্পর্কে আমরা পড়বো আজকে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম পড়বো কি আলফা রশ্মি। দেখো, একটা আলফা রশ্মি নির্গত হওয়া মানে, ধরো একটা আমরা নিচ্ছি ইউরেনিয়াম, একটা তেজস্ক্রিয় মৌল নিলাম, ঠিক আছে, U92 আর 236, ঠিক আছে। এই একটা ইউরেনিয়াম মৌল যখন ভাঙে তখন কি হয়, আলফা রশ্মি নির্গত হয়। ঠিক আছে, এবার এই আলফা রশ্মি একটা নির্গমন হলে কি ঘটে সেটা আমরা দেখবো আজকে। একটা নির্গত যদি হয়ে যায়, একটা আলফা রশ্মি একটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হলে কি কেস ঘটে। দেখো, একটা আলফা রশ্মি যখন নির্গত হয় তখন দুটো প্রোটন আর দুটো নিউট্রন নির্গত হয়। ঠিক আছে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন নির্গত হয়। এখন আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে অনেকে জানি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে, নিউট্রন হচ্ছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। হলো, প্রোটনকে লেখা হয় H11, ইলেকট্রনকে লেখা হয় E-10 আর নিউট্রনকে লেখা হয় N01। ঠিক আছে, তো এবার দেখো, দুটো প্রোটন কণা দুটো নিউট্রন কণা বেরিয়ে যাওয়া মানে কি হচ্ছে, দেখো দুটো প্রোটন, তার মানে দুটো প্রোটন মানে কি H11, তার মানে 2H11 প্লাস দুটো নিউট্রন কণা নির্গত হওয়া মানে 2 নিউট্রন কণা মানে N01। ঠিক আছে, এবার দেখো তাহলে এদের পারমাণবিক ভর আর পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে দেখো। তাহলে দেখো 2 এর পারমাণবিক ক্রমাঙ্ক দেখো 2 × 1 প্লাস 2 × 0, তার মানে কত হলো 2 একক। এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক ভর, পরমাণু ক্রমাঙ্ক। আর ভরটা কি হয়, ভরটা দেখো 2 × 1 প্লাস 2 × 1, তার মানে আলটিমেট 4। তার মানে একটা আলফা কণা নির্গত হওয়া মানে তোমার কি হয়,
মানে একটা আলফা কণা নির্গত হওয়া মানে পরমাণু ক্রমাঙ্ক 2 হয় আর ভর সংখ্যা হয় 4। ঠিক আছে, অর্থাৎ একটা আলফা কণা নির্গত হওয়া মানে কি হচ্ছে, দুটো পরমাণু আর চারটে ভর সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এটা কার সঙ্গে সমান, এটা দেখবে হিলিয়ামের সঙ্গে সমান হয়, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা আলফা কণা নির্গত হওয়া মানে কি হচ্ছে, একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান হচ্ছে। হলো, এখন আমরা দেখব যে, দেখে নাও আমরা যদি এবার এই কেসটা করি, দেখো কিভাবে। একটা আলফা কণা নির্গত হচ্ছে, তার মানে দেখলাম আলফা কণা একটা নির্গত হয়ে যাওয়া মানে কি 2, আর এখানে কত হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো এর ভর সংখ্যাটা কত হবে, দেখো এর ভর সংখ্যাটা কত হবে, তখন ধরো ইউ নিলাম 92, তাহলে এটাকে আমাকে সমান করতে হবে, তাহলে কত হবে 90 হচ্ছে, 90 আর 2 92, আর এটা 236 আছে, তাহলে এটা কত হবে 232। ঠিক আছে, 232। অর্থাৎ একটা আলফা কণা নিঃসরণের ফলে তোমার দেখো 4 একক ভর সংখ্যা কমছে। দেখো 236 ছিল, হয়ে গেল কত 232, তার মানে 4 একক কমছে। আর একটা তোমার আলফা কণা নির্গত হওয়া মানে দেখো 92 ছিল, হয়ে গেল 90, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমছে। তার মানে একটা আলফা কণা নির্গত হওয়া মানে কি হচ্ছে, ভর সংখ্যা 4 একক কমে আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি দিই একটা, এটা অঙ্ক টাইপের, পরীক্ষাতে দেয় শর্ট কোশ্চেনে, কেমন করে করবে দেখে নাও। সাপোজ মনে করো ইউ, ধরো বললাম 92, 236 দিয়ে বললাম যে 4টে আলফা কণা নির্গত হয়ে গেল। তাহলে 4টে আলফা কণা নির্গত হলে এর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যায় একটা মৌল তৈরি হলো, এই মৌলটা ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত হবে, দেখো কিভাবে নির্ণয় করব। দেখো আমরা জানি কি একটা আলফা কণা নির্গত হলে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক 2 কমে। এবার দেখো 4টে আলফা কণা, তাহলে 4টি আলফা কণা যদি নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত কমবে, 2 × 4, তার মানে 8 একক কমবে। ঠিক আছে, আবার একটা আলফা কণা নির্গত হওয়া মানে ভর সংখ্যা কত কমবে, আমরা আগের ভিডিওতে মানে আগের এতে দেখলাম ভর সংখ্যা কত কমে, 4 একক। তাহলে বলো 4টি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কমবে কত, 4 × 4, তার মানে 16 একক কমবে। ঠিক আছে, তার মানে পারমাণবিক সংখ্যা কত কমছে, 8। তাহলে 92 থেকে 8 কমে যাচ্ছে, তাহলে 92 থেকে 8 মাইনাস করো, 8 আর 4 12 হাতে 1, 8, তার মানে হয়ে গেল পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 84। ভর সংখ্যা কত কমবে, ভর সংখ্যা কমবে কত, 16 একক। তাহলে 236 ছিল, এবার কমে গেল কত, 16। তাহলে 236 থেকে 16 মাইনাস করলে কত হবে, 236 থেকে 16 মাইনাস করলে কি হবে, 0 2 2 220। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে জটায় আলফা কণা দেখ না কেন, তুমি এভাবে তুমি বের করতে পারবে তার পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে। খুব সহজ, একদম সেই পাতি ঐকিক নিয়মের মতো অঙ্ক। ঠিক আছে, শুধু এইটা মাথায় রাখবে যে একটা আলফা কণা নির্গত হওয়া মানে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, আর একটা আলফা কণা নির্গত হওয়া মানে ভর সংখ্যা কমবে কত, 4 একক। শুধু এইটুকু মাথায় রাখো, তাহলে এই ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। সে 4 এর জায়গায় 5 দেখ, 6 দেখ, 10 দেখ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো এই আলফা কণা কি দিয়ে তৈরি বললাম, নিউট্রন
আর প্রোটন দিয়ে তৈরি। তাহলে আলফা কণা কি? পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আলফা কণা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এগুলো সব বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারো। আলফা কণার আধান, আধান কি হবে? দুটো প্রোটন নিয়ে তৈরি, তাই জন্য প্রোটনের আধানের দ্বিগুণ। আলফা কণার আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ, যেহেতু দুটো প্রোটন নিয়ে তৈরি। ঠিক আছে, আর আলফা কণার ভর কত হবে? ভর কত হবে? প্রোটনের ভরের 4 গুণ। 4 গুণ। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, যে আলফা কণা হচ্ছে সবচেয়ে, এর আলফা রশ্মি তোমার কি বলবো, সবচেয়ে ভারী আলফা রশ্মিটা। ঠিক আছে, আলফা রশ্মির ভর সবচেয়ে বেশি। অন্যান্য যে রশ্মি আছে বিটা গামা, এদের চেয়ে আলফা রশ্মির ভর সবচেয়ে বেশি। এবার একটা কথা বলো, যদি ভর বেশি হয় তাহলে কি হবে? বেগটা কি হবে? কমবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যদি একটা মোটা ছেলে দৌড়ায় আর একটা পাতলা ছেলে দৌড়ায়, তাহলে দেখবে মোটা ছেলেটার থেকে পাতলা ছেলে বেশি এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মোটা ছেলেটার থেকে পাতলা ছেলেটা বেশি বেগে দৌড়াবে। অর্থাৎ কি হবে? মোটা যে ছেলেটা আছে তার বেগ অনেক কম, যেহেতু ও ভারী, ওয়েটটা বেশি। এখানেও তাই, আলফা কণার ভরটা বেশি, তাই জন্য ওর বেগটা কি হবে? কম হবে। কাদের তুলনায় কম হবে? না তো বিটা ও গামা রশ্মির তুলনায় কম হবে। এবার বেগ যেহেতু কম আছে, সেই জন্য কি হয়? এর ভেদন ক্ষমতাটাও কম হয়। তুলনামূলকভাবে ভেদন ক্ষমতাটাও কম হয়। কাদের থেকে কম হয়? বিটা আর গামা রশ্মির থেকে। তো অনেকে কোশ্চেনটা থাকে ভেদন ক্ষমতা অনুসারে সাজাও, তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে কার বেশি? ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামার, তারপরে বিটা, তারপরে আলফা। আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। কেন কম? না তো এর ভর সবচেয়ে বেশি, আর ভর বেশি হওয়ার জন্য বেগ কম, আর বেগ কম হওয়ার জন্য কোনো কিছু কি করতে পারে না, না তো তোমার কি করতে পারে না, ভেদন ক্ষমতাও কি হয়ে যাবে? কমে যাবে। তাই জন্য ভেদন ক্ষমতা অনুসারে সাজাতে গেলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, আর আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। আর একটা আছে আয়নাইজেশন ক্ষমতা, এটাও দেয়। এটার আয়নাইজেশন ক্ষমতা দুটোর মধ্যে অল্টারনেট করে থাকে মোটামুটি। আয়নাইজেশন ক্ষমতা, এটা ঠিক উল্টোটা হয়। মাথায় রাখো, ভেদন ক্ষমতাটা মাথায় রাখো, তাহলে আয়নাইজেশন ক্ষমতা ঠিক উল্টোটা হয়। অর্থাৎ আলফা রশ্মি ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বিটা রশ্মি, তারপরে হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু কার? গামার। আর আয়নাইজেশন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা। এটা মাথায় রেখো। ঠিক আছে, তো আজকে আমরা আলফা রশ্মি সম্পর্কে বললাম, বিটা আর গামা রশ্মি একসঙ্গে হয়ে গেল। তো আমরা নেক্সট ভিডিওতে, পরে ভিডিও নিয়ে আবার আসবো, যেখানে বিটা গামা রশ্মি নির্গত হলে কি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে।